হামিদকে একটু দ্বিধাগ্রস্ত দেখা গেল, তবে সামান্য হেসে বলল, রাজি না হলে তোকে বলতাম, তবে এখন বিষয়টা মাহমুদা আর তোর দাদির থেকে লুকিয়ে রাখতে হবে। সময় হলে আয়াত জানিয়ে দিবে। কেন? কারণ তুই ছোট, বাড়ির বউ হিসেবে দায়িত্বগুলো এখনই চাপিয়ে দিলে সহ্য করতে পারবি না। বাবা, মিথ্যে বলো না। আসল সত্য হলো চাচি জানলে কখনো বিয়েটা হতে দিবে না, অথবা হওয়ার পর জানলে কোনোভাবে ভেঙে দিবে আবার। এত ভাবতে হবে না তোর, এমন কিছু না। আয়াত চায় না এখন বাড়িতে জানাতে। ও, ষোড়শীর আরেক দফা মন ভাঙল। আসলে মানুষটা তাকে একটুও চায় না, এজন্য এমনভাবে লুকাচ্ছে। এভাবে বিয়ের ভবিষ্যৎ আছে কোনো বাবা? বলো তো, আমি বিয়ে ছাড়া। না, রুদ্রবীরের জন্য একা রাখা কখনো ঠিক হবে না। শক্ত একটা অভিভাবক দরকার। আমি বললাম, হ্যাঁ, আয়াত তোতে বিয়ে ছাড়া খেয়াল রাখবে, কিন্তু এতে কখনো না কখনো ভুল হবে। অথচ যদি বিয়েটা হয়ে থাকে তাহলে দায়িত্ববোধ থাকবে, তাছাড়া হালালে অটোমেটিক ভালোবাসা তৈরি হয়ে যায়। ষোড়শী মনে মনে প্রতিবাদ করতে চাইল যে কখনো ভালোবাসা হবে না, মানুষটা যে তাকে তুচ্ছ মনে করে। কাল যদি সে দরজার পাশে দাঁড়িয়ে না শুনত, তবে কখনো জানতে পারত না। তবে বাবার মুখের দিকে তাকিয়ে না করতে পারল না। সন্ধ্যার কোনো এক মুহূর্তে এক নির্জন কক্ষে গুটি কয়েক মানুষের উপস্থিতিতে আয়াত ও ষোড়শীর বিয়ে হয়ে গেল। মেয়েটা কবুল বলার সময় অনেক কাঁদলেও আয়াতের মুখে স্বভাবসুলভ অভিব্যক্তিগুলো ছিল। সে খুশি নাকি দুঃখ পাচ্ছে তা জানা গেল না। ষোড়শীর পরনে লাল টুকটুকে শাড়িটা তারার। তীরা হালকাভাবে সাজালেও তাকে অনেক সুন্দর লাগছে। বিয়েটা হয়ে যেতেই আয়াত উঠে চলে গেল। ষোড়শী শুধু ঠোঁট কামড়ে কান্না দমনের চেষ্টা করছে। তীরা আস্তে করে তার পাশে এসে বলল, বোন ষোড়শী, জীবন নাটকের থেকে নাটকীয়। আমি অবাক হলাম তোর ভাগ্য দেখে। ওহো, এখন থেকে তোকে ভাবি বলে ডাকতে হবে। কি হলো, মুখটা এত গোমড়া করে রেখেছিস কেন? তীরা, একটা অনুরোধ রাখবি? কি? আজকে রাতে আমি তোর সাথে ঘুমাবো। তীরা আশেপাশে তাকালো। রুমের অন্য সকলে নিজেদের কাজে ব্যস্ত। কেন, ভাইয়ের সাথে থাকতে কি সমস্যা? তুই বুঝবি না। জি না, এটা হচ্ছে না। আমি আর রিনা ফুল দিয়ে রুম সাজিয়েছি, আমাদের কষ্টের দামটা তো দে। চল, কিছু খাবি? দিনে কিছু খাসনি। ভাইয়া চলো, তুমিও খাবে আমাদের সাথে। আয়াত তখন ফোনে ব্যস্ত ছিল। মুখ তুলে তাদের দিকে তাকালো। ষোড়শীর দিকে দৃষ্টি পড়তে হৃদয়ের ভেতর কেমন একটা অনুভব হলো। তার ব্যক্তিগত নারী, একান্ত তার ব্যক্তিগত নারী মেয়েটা। তোরা যা তীরা, আমি একটু পর খাবো। আয়াত কাকে কল করতে করতে রুমের বাইরে চলে গেল। ষোড়শী দীর্ঘশ্বাস ফেলল। খাওয়ার পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তাকে এনে রুমে রেখে গেল তীরা। খুব সাধারণভাবে বিছানা সাজিয়েছে, কয়েকটা গোলাপ আর রজনীগন্ধা দিয়ে। অন্ধকার ঘরে রজনীগন্ধার গন্ধটা তীব্র হয়ে উঠছে। শাড়ির আঁচল ঠিক করে বিছানার এক কোণে বসে আছে ষোড়শী। তার চোখের পাতা ভারী হয়ে আসছে, কিন্তু ঘুম আসছে না। রুমের দেয়ালে ঝুলে থাকা ঘড়ির টিকটিক শব্দ যেন প্রতি সেকেন্ডে তার বুকের ভেতর একটা করে কাঁটা বিঁধিয়ে দিচ্ছে। প্রতীক্ষা কেমন যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে। তবে সে তো আয়াদের মুখোমুখি হতে চায় না। দরজা খোলার শব্দে বুক ধড়ফড় করে উঠল ষোড়শীর। সে তাড়াতাড়ি শুয়ে পড়ল। চাদর টেনে মুখ ঢেকে ফেলল। চোখ দুটো বন্ধ করল ঠিকই, কিন্তু নিঃশ্বাসের তালের তীব্রতা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আয়াত নিঃশব্দে ঘরে ঢুকল। একবার চেয়ে দেখল বিছানার উপরে ছোট্ট শরীরটা কেমন গুটিসুটি মেরে পড়ে আছে। একটা মুহূর্ত থেমে রইল আয়াত। তারপর নিঃশব্দে জানালাটা খুলে দিয়ে নিভে যাওয়া আলোয় বিছানার এক পাশে বসে পড়ল। ঘরটা এতটাই নিস্তব্ধ যে দূরে কোনো কুকুরের ঘেউ করাও যেন কান ফাটিয়ে দিচ্ছে। ষোড়শী চোখ বন্ধ করে শুয়ে আছে, বুকের ভেতর তোলপাড় উঠেছে। আচমকা হালকা একটু কেঁপে ওঠে তার কাঁধ। মুখে হাত চাপা দিলেও কান্নাটা থামল না। সেই রুদ্ধ কান্নার শব্দ পৌঁছে গেল আয়াদের কানে।
পুরুষটি চমকে ডাকল। ষোড়শী, ষোড়শী চাদরের নিচে থেকে আর নিজেকে লুকিয়ে রাখতে পারল না। হঠাৎ করে উঠে বসল। চোখ ঝাপসা, মুখটা লাল হয়ে গেছে কান্নায়। আপনি এখানে কেন এসে বসে আছেন? আমার জন্য তো কিছুই নেই আপনার মনে, তাহলে কেন? আয়াত কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। এতদিন মেয়েটাকে জাদুকরী সুন্দরী কখনো লাগেনি তার, কিন্তু যতক্ষণ ধরে নিজের বলে জেনেছে ততক্ষণে তার কাছে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। তবে আয়াদের নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। ষোড়শী ঠোঁট কামড়ে ধরে পুনরায় বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে কিছুই বলবো না। আমি জানি আপনি এই বিয়ে চাননি, আমিও চাইনি। কথাগুলো বলার সময় তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আর তখনও চুপ, একটু এগিয়ে এলো না, একটু সান্ত্বনা দিল না। ষোড়শী কাঁদতে কাঁদতে বলল, আমি পড়াশোনা শেষ করলেই ডিভোর্স দিয়ে দেবো আপনাকে। আপনি চিন্তা করবেন না, এসব দায়িত্বের বোঝা থেকে আপনাকে মুক্ত করে দেবো। আমি পারবো, আমি সত্যিই পারবো। চুপ করে থাকাটা আয়াদের চিরচেনা স্বভাব। সে এবারও কিছু বলল না, শুধু নিচু গলায় বলল, ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। আমি যা বলছি সত্যি বলছি, আপনি কি বুঝতে পারছেন না? তোমাকে আমি ঘুমাতে পড়েছি। আপনি আপনি একটা বেয়াদব লোক। অবশ্যই না, আমি খুব ভদ্র ষোড়শী। 1 মিনিট দেখি। আয়াদ মেয়েটার কপালে হাত দিয়ে দেখল সত্য আবার জ্বর এসেছে। সে গম্ভীর মুখে বলল, তুমি কি রোজ রাতে জ্বরকে আমন্ত্রণ করে উল্টে পাল্টে বলার জন্য নাকি? একদম কথা ঘুরাবেন না আয়াত সুলতানি। আয়াদ হাসল। মেয়ে মানুষ আসলেও অদ্ভুত। পরশুরাতে যে বুকে পড়ে বিয়ের কথা বলেছিল, আজ সে ডিভোর্সের জন্য শেষ হয়ে যাচ্ছে, তাও বাসরের খাটে। হঠাৎ বিষয়টা ভাবতেই ষোড়শীর ওপর পুরনো রাগ মাথাচাড়া দিয়ে উঠল। কি যেন হলো, মেয়েটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে তার উপর আধা শোয়া হলো। বুকের কাছটায় তীব্রভাবে কামড় দিল। মৃদু স্বরে গুঙিয়ে উঠে ষোড়শী শুধালো, কি করছেন আপনি? মেসেজ, ডিভোর্স চাওয়ার আগে ভাবা উচিত ছিল। নিজের মায়ের মতন আমাকে নিয়ে খেলতে চেও না, তোমাকে না খানা চুবানে খাইয়ে দেব। ষোড়শী অশ্রু সজল চোখে তাকিয়ে রইল। এই মানুষটা কি কালকে রাতে ওসব বলেছিল? বিশ্বাস করতে কষ্ট হয়। আয়াত খেয়াল করলো মেয়েটাকে অনেক আবেদনময়ী লাগছে। সে মুখটা এগিয়ে এনে বলল, ঠোঁটকে সংযত করবে মিসেস, তনের শাস্তি ভয়ানক হবে। কি করবেন আপনি আমার ঠোঁটে? ভয় নেই, চুব অন্তত খাবো না, এছাড়া বহু কিছু করা যায়। আয়াত হাসতে হাসতে সরে গেল। ষোড়শী সংকুচিত হয়ে বিছানাতে পড়ে আছে। কান্নার দরুন এখনো থেমে থেমে দীর্ঘশ্বাস ফেলছে। তবে পুরুষটির এহেন অদ্ভুত আচরণ তাকে বিভ্রান্ত করে দিয়েছে। আমি সত্যি আপনাকে ডিভোর্স দেব। দিও, আমি কি না করেছি? এখন চেঞ্জ করে এসো, শাড়ি পরে ঘুমাতে হবে না। কিন্তু এই রুমে তো আমার কোনো ড্রেস নেই, শাড়ি পরে অভ্যাস আছে। আমার টি শার্ট পরবে, হয়েছে সিনেমার নায়িকাদের মতন। তবে আমি কিন্তু সিরিয়াস হব না। আমার তেমন কোনো ইচ্ছেও নেই, নিজেকে বেশি বড় কেউ ভাববেন না। আমার কপাল খারাপ দেখে আজ আমি এখানে। আয়াতকে কিছু বলতে না দিয়ে ষোড়শী পুনরায় চাদর মরিয়ে বিছানাতে শুয়ে পড়ল। দীর্ঘশ্বাস ছাড়ল আয়াত। বিয়ে নিয়ে খুব বেশি আশা না থাকলেও এমন হবে অন্তত এটাও চেয়েছিল না। লাইট অফ করে শুয়ে পড়ল। ষোড়শীর শরীর নরম সুবাস মুহূর্ত তাকে কেমন দুর্বল করে দিল। মেয়েটা এখনো কাঁদছে। অন্ধকারের মধ্যেও শব্দ শোনা যাচ্ছে। আয়াত হুট করে টেনে নিজের কাছে নিয়ে এলো। মেয়েটির পিঠ এসে তার চওড়া বুকে লাগলো। চোখ ফুললে কাল মানুষ কি বলবে শুনি? মানুষ কি আর জানে যে আমি আপনার বউ? বিয়েটা তো লুকানো থাকবে। তীরা জানে, আমাদের বাবারা জানে। কিভাবে বলো তো? ছি, পরে বিয়েতে একটা এক্সপ্লেনেশন করতে হবে। আমি তো তোমার সব কথা মেনে নিচ্ছি, তবে কেন এত কষ্ট পেয়ে যাচ্ছ বলো তো? কান্না থামিয়ে ঘুমাও। ষোড়শী কিছুটা সময় নীরবে শুয়ে রইল। রাতটা গভীর হচ্ছে। বাহিরে কোথাও ছিছি পোকা ডেকে চলেছে। কেমন মন খারাপ করা নীরবতা চারিদিকে। আয়াত কখনো বুঝতে বা জানতে পারবে না যে তার মনে কি চলছে। ধীরে ধীরে
শ্বাস প্রশ্বাসের শব্দ গাঢ় হতে লাগলো। আয়াত বোধহয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু ষোড়শী পারল না। তার চোখে গতকালও ঘুম ছিল না। আচ্ছা, যারা ঘুম কেড়ে নেয় তারা বোধহয় সব থেকে সুন্দর ঘুমাতে পারে। এই যে এখন যেমন আয়াত ঘুমিয়ে গেল। ষোড়শী ধীরে ধীরে এ পাশে ঘুরল। পুরুষটির বুকের ঠিক মধ্যিখানে তার নাকটা স্পর্শ করল। এক ধরনের সুবাস আসছে তার দেহ থেকে। শিহরিত হয়ে মেয়েটির লম্বা শ্বাস টানতেই পরক্ষণে আবার কান্নাতে ভেঙে পড়ল। ইস, একবারও বলল না যে ডিভোর্স দিতে হবে না। অভিমানে মেয়েটার বুকটা ফেটে যাচ্ছে। নানাবিধ চিন্তা করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছিল ঠিক জানে না, কিন্তু যখন ঘুম ভাঙল তখন অনেক সকাল হয়ে গেছে। নিবন্ধভাবে সে নিজের নেত্রপল্লব মেলে সামনে তাকালো। তীরা এক ধানে তার পানে তাকিয়ে আছে। মৃদু একটা চিৎকার করে সে উঠে বসল। এভাবে কেউ তাকিয়ে থাকে? আমি তো ভয় পেয়েছিলাম তীরা। না, দেখছিলাম বেঁচে আসিস কি না। মানে যেভাবে ঘুমাচ্ছিলি তুই তো এত বেলা ঘুমাস না। সে কি রে? কচু রে, ওটা তোর বড় ভাই। মনে করে দেখ, এখন শর্ত আব্বুকে দেখতে যাবো। ষোড়শী বিছানা ছেড়ে তড়িঘড়ি নামল। শাড়িটা খানিক এলোমেলো হয়ে ভাঁজ নষ্ট হলেও সহি সালামতে টিকে আছে এখন অবধি। তীরা তাকে বাধা দিয়ে বলল, গোসল করে নিস। কেন, জানাজা পড়াবি নাকি? তুই এত উগ্র ব্যবহার কেন করে যাচ্ছিস বলতো? ষোড়শী চমকে উঠল। সত্যি সে তো এমন না, বরং ভীষণ শান্ত একজন। বিয়ের এক রাতেই কেমন বদলে গেল। দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের দিকে চলল সে। হামিদকে শান্তি মতন ঘুমাতে দেখে ষোড়শী আস্তে করে দরজা লাগিয়ে চলে এলো। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। টেবিলের কাছটা এসে দেখতে পেল আয়াত বসে আছে, ল্যাপটপে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে দেখছে। তাকে বিশেষ খেয়াল না করে একটা চেয়ার টেনে বসল সে। রান্নাঘর থেকে খাবার দিয়ে গেল। একটা অদ্ভুত বিষয় মনে হলো হঠাৎ ষোড়শীর। তার বাবার বাড়িতে সে যখন ইচ্ছে তখন অথবা যা ইচ্ছে তা খেতে পারে, ততক্ষণ অবধি যতক্ষণ না তার ফুপু চাচিরা আর দাদি আসে। তখন নিজের বাড়িও কেমন পর লাগে। তাছাড়া ঢাকায় মাহমুদাও তাকে খাবার এমনকি সাধারণ চাতে কথা শোনায়, অথচ এখন সেই মহিলার পুত্রবধূ সে। যদিও তাদের বিচ্ছেদের আগে ভদ্রমহিলা কখনো জানতে পারবে কিনা বিষয়টা, সেটাও একটা ধাঁধার মতন। প্লেটের দিকে মুখ করে খাও। ওদিকে কি? আয়াদের কথাতে বাস্তবে ফিরে এলো ষোড়শী। খাবারে মনোযোগ দিল। চোরা চোখে পুরুষটিকে একবার দেখে শুধালো, আপনি ঢাকা চলে যাবেন কবে? আপাতত নয়, তীরাকে কাল পাঠিয়ে দেব। কেন? পরীক্ষা যে কাছে আসছে সেটাকে বলে গেলে, আর ঢাকা তোমার টেস্ট এক্সাম শেষে তোমাকে নিয়ে ফিরবো। বাবাকে রেখে আমি যাব না। আমার তো এখানে সবসময় থাকা যাবে না। তাছাড়া মল্লিকার আশেপাশে তুমি সেফ না। এমনিতেও কেস। কেস? আয়াত নিজেকে সামলে নিল। ষোড়শীর জবাবের আশায় তার দিকে তাকিয়ে আছে। কিছু না, খাও। কিসের কেস আমায় বলেন। সব শুনতে হবে না, তুমি এখনো ছোট। না, এটা কি রিলেটেড আর কে করেছে কেস? বললাম না সব শুনতে হবে না। এত জেদ কেন করো? ষোড়শীর ভীষণ রাগ হলো। কেন আয়াত সবসময় তাকে বকবে? খাবারের প্লেটটা ঈশ্বর দূরে ধাক্কা দিয়ে বলল, আমারও জেদ আছে, আমি না বললে খাবো না। রাগ উঠো না মেয়ে, চুপচাপ খাও। ষোড়শী খেলো না, চুপচাপ বসে রইল। আয়াত এমনিতেই একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। এখানে আসার আগে ঢাকাতে নিজের মাকে উর্মির ব্যাপারে বিয়ে নিয়ে পজিটিভ সাইন দিয়ে এসে আবার ষোড়শীর জন্য কবুল পড়েছে। এখন খুবই সংকটময় একটা পরিস্থিতি। তার উপর গত রাত থেকে মেয়েটা পাগলের মতন আচরণ করে যাচ্ছে। আয়াত ল্যাপটপ থেকে চোখ ফিরিয়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, ইডিয়েট মেয়ে, সবসময় রাগিয়ে দেয়। সে কেন ইডিয়েট হলো এই ব্যাখ্যা বহু সময় ষোড়শী পেল না। সে পণ করেছিল যে খাবে না, কিন্তু জিনিসটা নষ্ট করতেও মন চাচ্ছে না, তাই চুপচাপ খেতে লাগলো। প্রথমে সে ভেবেছিল আয়াদের রাগকে সে পাত্তা দিবে না,
কিন্তু দুপুর গড়িয়ে বিকেলেও যখন লোকটা ফিরল না তখন কেমন করে উঠল মন। হয়তো সেই একমাত্র বউ যে এভাবে বিয়ের পরের দিন স্বামীকে রাগিয়ে দিয়েছে। একটা কাজের মেয়েকে জিজ্ঞেস করতে সে জানালো আয়াত পুকুর পাড়ে বসে আছে। সন্ধ্যার দিকে মাথায় ঘুমটা দিয়ে সে ওদিকে এগিয়ে গেল। আয়াত এখনো ল্যাপটপে কিছু করছে। ষোড়শী জানে না কি তা, তবে খুব মনোযোগ রেখেছে সে। পেছনে দাঁড়িয়ে মেয়েটা গলা পরিষ্কার করার মতন শব্দ করল। সে বিভ্রান্ত হলো ওপাশের কোনোরূপ প্রতিক্রিয়া না দেখে। এই যে শুনছেন? একদম টিপিক্যাল বউদের মতন। আয়াদের ভীষণ হাসি এলো, তবে সে পূর্বের মতো নিশ্চুপ বসে কাজ করতে লাগলো। ষোড়শী আবারও ডাকলো, তবে জবাব এলো না। এবার সে একদম কাছাকাছি গেল। কত সময় ধরে ডাকছি? আয়াদ ল্যাপটপ পাশে রেখে দিল, আর বোড়া ভেঙে উঠে দাঁড়ালো। বাড়িতে চলুন। আয়াদের বলতে মন চাইলো সে রাগে নয়, এমনি এখানে বসেছিল, কিন্তু মেয়েটার এভাবে তাকে মানানো ভীষণ ভালো লাগছে। ষোড়শী তার হাত ধরে বলল। আয়াত ভাই চলুন। উচ্চস্বরে হেসে উঠল, পাল্টা মিটির হাতখানা ধরে বলল। আয়াত ভাই তাই না? ষোড়শীকে টান দিয়ে পুকুরে ফেলে দিল আয়াত। মেয়েটা প্রতিক্রিয়া দিবে এর পূর্বে আয়াত ঝাঁপিয়ে পড়ে তাকে মুহূর্তে সাঁতরে নিয়ে গেল ঠিক মধ্যিখানে। একটু বায়ুর আশাতে মেয়েটা গভীর শ্বাস ফেলতে লাগলো মুখ উঁচু করে, ঠিক রূপলি ইলিশের মতন। আমার শ্বাস নিতে দিন, শ্বাস নিতে দিন। ধাতস্থ হতে দিল মেয়েটাকে আয়াত। যখন নিজেকে সামলে দিল তখন একদম কাছে টেনে ফিসফিস করে বলল। চলো একসাথে সাঁতার কাটে। যদি আমাকে হারাতে পারো তবে তোমাকে আমি 5,000 টাকা দিব। আর যদি হেরে যাই তবে? আমাকে তুমি চুমু খাবে, তো ঢাকায় গিয়ে দাদির সামনে। আমি মোটেও এমনটা করব না, তাও আবার কিনা দাদির সামনে। আপনি জানেন দাদি আমাকে পানের সাথে গিলে খাবে। তুমি যে হারবে সে নিশ্চয়তা কি? হতেও পারে যে জিতে গেলে। ষোড়শীর চোখ জোড়া ছোট ছোট করে ফেলল। চারদিকে বাল্বের ক্ষীণ আলোর সঙ্গে চাঁদের আলোয় বিকশিত হয়ে আছে। তাদের নড়াচড়ার দরুন ঘোলা পানিতে মৃদু তরঙ্গের তৈরি হচ্ছে। সেই তরঙ্গের শব্দ যেন মনমোহিনীর বলা গানের মতন। ষোড়শী আরো খানিকটা কাছে চলে এলো আয়াদের। পুরুষটির শক্ত হাত তার নরম কোমর পেঁচিয়ে নিল। সবাই জানে আপনি সাঁতারে 1 নাম্বার, তাহলে কিভাবে আশা করেন যে আমি জিতবো? নিজের উপর কনফিডেন্স রাখতে হবে মেয়ে। যদি নিজের উপর অবিশ্বাস করো, নিজেকে হারিয়ে ফেলো, তাহলে এই দুনিয়া বসে আছে তোমাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য। চলো 5,000 টাকার সঙ্গে তোমার প্রিয় ক্রিকেটারের অটোগ্রাফ করা ব্যাট। যদি জিততে পারো আমি দেব। আমার প্রিয় ক্রিকেটার এই দেশের না, ইংল্যান্ডের। আপনি কিভাবে তার অটোগ্রাফ আনবেন? এই তুমি তো পাক্কা দেশদ্রোহী। যে ইংরেজরা 200 বছর আমাদের শাসন করলো তাদের কিনা প্রিয় হিসেবে ধরে রেখেছ। পয়েন্টে আসেন। পয়েন্টে আছে, যদি তুমি পারো তাহলে আমি এনে দেব। কিন্তু কিভাবে? আয়াত মুচকি হাসল। ষোড়শীর কপালে থাকা সিক্ত চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে দিল। ফিসফিস করে বলল। জেন দিয়ে সার্ভিস দেওয়াবো। এখন বলো কম্পিটিশন লাগাবে কিনা? তুমি কিন্তু জিততেও পারো। আয়াদের কথাতে ষোড়শী পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। যদিও অফারটা ভীষণ লোভনীয়, তবে যদি কোনোভাবে হেরে যায় তাহলে দাদির সামনে চুমু খেতে হবে। ষোড়শী পুরো ঘটনাটা নিজের কল্পনাতে তৈরি করলো। আয়াতকে চকাশ করে চুমু খাওয়ার পর তার দাদি হার্ট অ্যাটাক করেছে। ছি ছি, কি বিপর্যয়গ্রস্ত চিন্তা ভাবনা। আমি এরকম কোনো প্রতিযোগিতা করব না। ওকে, পুরস্কারের মাত্র বাড়িয়ে দিলাম আবারও। তোমাকে নিয়ে কক্সবাজার যাব, ঠিক আছে? আপনার লাভ কি এতে? চলো আগে কম্পিটিশন শেষ করে। ষোড়শী অনেকটা দ্বিধা নিয়ে রাজি হয়ে গেল। শর্ত হলো সিঁড়ি স্পর্শ করে পুরো পুকুর 2 বার ঘুরে আসতে হবে। মেয়েটা ভালো মতন ওড়না গায়ে বেঁধে নিল। ছোটবেলা থেকে সাঁতার কেটে অভ্যাস আছে। আয়াত ইশারা করতে শুরু হলো তাদের প্রতিযোগিতা। ষোড়শী প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, তবে আয়াত লম্বা ও অভিজ্ঞ হওয়ায় মুহূর্তে অনেক দূর এগিয়ে গেল। ষোড়শীর স্মরণে হলো সে যদি হেরে যায় তাহলে ঠিক কি হতে পারে আজ। হঠাৎ কোথা থেকে তেজ এলো। পানিতে মুহূর্তে শরীর ছেড়ে দিয়ে বিদ্যুৎ গতিতে শর্ত পূরণ করলো।
ষোড়শীর জিতে যাওয়ার মুহূর্তটা তার কাছে স্বপ্নের মতন ঠাহর হলো। আয়াত তার কাছে এসে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বলল। জিতে গেলে তুমি। ষোড়শীর দৃষ্টিতে এখনো অবিশ্বাস খেলা করছে। সে ঢোক গিলে বলল। কিন্তু জিতলাম কি করে? যখন আসন্ন ভবিষ্যতে বিপদ আসতে দেখে মানুষ তখন প্রাণপণে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়ে যায়। শোনো, যে মাছের পিছনে কুমির লেগে আছে তাকে নৌকা টানায় কেউ হারাতে পারে না। তুমি ঠিক এই কারণে জিতে গেলে। আজকের লেসন হলো নিজের উপর আত্মবিশ্বাস রাখবে এবং বিপদের মাত্রা বুঝে যে কোনো পারফরমেন্স করবে। ষোড়শী সিক্ত নেত্রপল্লব মুছে বলল। আপনি এইসব আমাকে শেখানোর জন্য করলেন? তা নয় তো কি, তোমার যে স্বভাব, সারাদিন পর একটু পরপর কাঁদো। এখন থেকে প্রায় এরকম শক্ত হওয়ার শিক্ষা দিব, বুঝবে মিস? আমার প্রাপ্যগুলো দিবেন না? অবশ্যই। আয়াত সুলতানি কখনো কথার খেলাপ করে না। এখন চলো বাড়ি যাই, প্রচন্ড ক্ষুধা লেগেছে। আয়াত তাকে পানির মধ্যে রেখে সিঁড়িতে উঠে দাঁড়ালো। পূর্ণিমার আলোতে পুরুষটিকে পৌরাণিক কাহিনীর মতন ঠাহর হচ্ছে। এত সুন্দরভাবে কেউ বোঝায়। ষোড়শী দীর্ঘশ্বাস ছাড়ল। আফসোস, এই মানুষটি তার হয়েও হলো না। রাতে খাওয়ার শেষে ষোড়শী ভীষণ দ্বিধাতে পড়ে গেল। আজকে রাতেও কি আয়াতের সাথে ঘুমাতে হবে? বিষয়টা কেমন যেন হয়ে যাবে। বেশ কিছু সময় এটা ওটা করে সময় অতিবাহিত করার চেষ্টা করলো, তবে শেষ রক্ষা হলো না। গুটিসুটি পায়ে সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। আয়াত ফোনে কারো সাথে কথা বলছে। বিছানাতে বসতে টের পেল ফোনের ওপাশে থাকা মানুষটা উর্মি। ষোড়শী গা জ্বলে উঠল। লম্বা শ্বাস টেনে বিছানাতে লম্বা হয়ে শুয়ে পড়ল। খেয়াল করলো আয়াত তার পাশে এসে দাঁড়ালো। চোখ বড় বড় করে কিছু একটা বোঝালো, কিন্তু ষোড়শী বুঝল না। ফোনটা রেখে রেগে বলল। পড়াশোনা নেই? সারাদিন ঘুমাও কেন? আমি পড়েছি তো সন্ধ্যাবেলাতে। আপনাকে দেখিয়ে পড়তে হবে কেন? আমাকে টাকা দিন এখনই। আয়াত ড্রয়ার থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে টাকা নিয়ে ষোড়শীর হাতে দিল। মেয়েটার অধৈর্যগুল চওড়া হলো। এই টাকা দিয়ে কি করবে? এখনো ঠিক করিনি, তবে আজ শরীর ভীষণ ব্যথা করছে আপনার কারণে। অভ্যেস আছে। আপনি এত সাঁতার পছন্দ করেন কেন বলেন তো? টেনশন রিলিজ করার জন্য। আপনার এত কিসের টেনশন? আয়াত নিশ্চুপ হয়ে গেল। সে যে আসলে ঠিক কিসের টেনশনে আছে তা ষোড়শী কেন কাউকে জানাতে পারবে না। প্রসঙ্গ বদলে বলল। ঘুমাও। আজ ইজাজ ভাই কল করেছিল। কেন? এমনি খোঁজ খবর নিতে। সে কি জানে আমাদের বিয়ের কথা? না, ঘুমাও ষোড়শী। আয়াদের হঠাৎ কি হলো যেন সে ইজাজকে সহ্য করতে পারছে না। হতে পারে সে জানে যে পুরুষটা ষোড়শীকে ভালোবাসে, এই কারণে সহ্য হচ্ছে না। যেমন হোক, মেয়েটা তার স্ত্রী। আয়াত চোরা চোখে ষোড়শীর পানে তাকালো। ঘুমে ঢোলো ঢোলো হয়ে ঝিমুচ্ছে। অতঃপর মাথার নিচে হাত রেখে শুয়ে পড়ল। আয়াদের যদি স্বাভাবিক বিয়ে হতো তাহলে কখনো বিয়ের দ্বিতীয় দিন ঘুমাতে দিত না মেয়েটাকে। হয়তো এখন ঠিক পাশের জায়গাটাতে তার বিচরণ হতো। আয়াত নিজেকে শাসালো। শারীরিক সম্পর্ক তার কাছে মুখ্য ব্যাপার নয় নিশ্চয়, তবে কিছু সময় থাকে যখন নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। দৃষ্টি সরিয়ে ল্যাপটপে মনোযোগ দিল। বেশি সময় যদিও তা ধরে রাখতে পারল না। ষোড়শীর নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। ঘরের নিস্তব্ধতা মাঝে মাঝে তার গলার ছোট ছোট আওয়াজে ভাঙছে। আয়াত একবার তাকিয়ে দেখলো মেয়েটার নেত্রপল্লব বন্ধ, কিন্তু মুখে অস্থিরতা, যেন ঘুমের ভেতরেও কিছু একটা নাড়া দিয়ে চলেছে তাকে। ল্যাপটপটা বন্ধ করে চুপচাপ উঠে দাঁড়ালো আয়াত। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। অন্ধকারে ঢাকা উঠোন। দূরে কোনো এক জায়গা থেকে কুকুর ডাক ভেসে আসছে। আয়াদের চোখে ক্লান্তি, মনটাতে উথাল পাথাল মেঘ ভেসে বেড়াচ্ছে। পেছনে ফিরে আবার তাকালো। হঠাৎ মনে হলো ষোড়শী এখনো ঘুমায়নি। সে শুধু চোখ বন্ধ করে আছে। তার কপালের রেখাগুলো টান টান। আয়াত কিছুটা নরম কণ্ঠে বলল। তোমার মাথা ব্যথা করছে? ষোড়শী চোখ খুলল না, তবে ঠোঁট নড়ে উঠল। আয়াত শব্দ না করে ওর পাশের টেবিল থেকে বামটা নিয়ে এলো। ধীরে ধীরে মেয়েটার কপালে মালিশ করতে শুরু করলো। ষোড়শীর শরীর একটুখানি কেঁপে উঠল। সে বাধা দিল না। এক সময় ফিসফিস করে বলল। আপনি সবসময় এমন কেন? কেমন? যেন কাছেও আছেন আবার দূরেও।
আয়াত থেমে গেল, শব্দ করে কিছু বলল না। হাতটা সরিয়ে নিতে চাইল, তবে ষোড়শী ওর আঙ্গুল ধরে ফেলল। থাক না আরেকটু। আয়াদের বুকের ভেতর যেন হালকা কিছু একটা নড়ে উঠল। সে আস্তে করে বলল। ঘুমিয়ে পড়ো, আমি এখানেই আছি। ষোড়শী চোখ মেলে তাকালো। ওর দৃষ্টিতে ক্লান্তি ছিল। ধীরে ধীরে সে আয়াদের দিকে সরে এলো, মাথাটা বালিশে রেখে বলল। ভালোবাসা আসলে কেমন হয় আয়াত ভাই? যন্ত্রণাদায়ক, ভীষণ যন্ত্রণাদায়ক মেয়ে। কখনো ভালোবেসো না, এই পথ খারাপ। এমএস ঢাকা চলে যাচ্ছে, কাল সকালে ফিরব। নিজের খেয়াল রাখতে পারবে তো? আয়াদের প্রস্থানের কথা শুনে ষোড়শীর মুখখানা মলিন হলো। সে জানে না তাদের সম্পর্কটা এখন ঠিক কোন পর্যায়ে আছে, তবে যেখানে থাকুক অন্তত তা ভালোবাসাতে নেই। মাত্র 2 রাত বিছানাতে একত্রে ঘুমানোর ফলে ষোড়শীর মন থেকে প্রায় দুর্বল হলেও নিজেকে সামলে নিল। কিন্তু আপনি বারবার এলে তো চাচি মনে সন্দেহ হবে। বাবা তার সামনে নেবে, কিন্তু তোমাকে একা রাখার নিরাপদ নয়। আজ একটু বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? বিপদ তো বাড়ির ভেতরেও আসতে পারে। ফার্ম এখান থেকে দূরে নয়, তাছাড়া এত কাজের লোক আছে, সমস্যা হওয়ার কথা নয়। শুধু তুমি একবারও বাইরে যাবে না। আচ্ছা যাবো না, কিরাও চলে যাচ্ছে। হ্যাঁ। ষোড়শী বিছানা থেকে উঠে দাঁড়ালো। সকালের খাবার খেয়ে কেন যেন ঘুমিয়ে পড়েছিল। আয়াদের বিছানাতে ভালো ঘুম হয় তার। পুরুষটা তৈরি হচ্ছে, কালো রঙের এই শার্টটিতে দারুণ লাগছে তাকে। ব্যস্ত হয়ে সিও ঘড়িখানা খুঁজে চলেছে। ষোড়শী তা এগিয়ে দিল। আয়াত হাতে নিয়ে শুধালো। যাক, তুমি অবুঝ নাও। এত ঘুমাও কেন? আমি শুনেছিলাম বিয়ের বছর মেয়েরা অনেক ঘুমায়। তোমাকে দেখে তা সুনিশ্চিত হলাম। ষোড়শী কপাল কুঞ্চিত করে বলল। এটার মানে কিন্তু অত্যন্ত গভীর। তাহলে কি বুঝতে বলছেন আমায়? আয়াত শুধু হাসলো। এই মেয়েটা বোকা, অথবা বোকা হওয়ার নাটক করে, কে জানে তা। ওড়না ছাড়া একদম জড়িয়ে ধরে রাখলে যে কোনো সাধু পুরুষের মনও টলে যায়, সেখানে সে তো সাধু নয়। ষোড়শীর গালে হালকা করে স্পর্শ করে সে বেরিয়ে গেল। আয়াত ও তীরা যেতে পুরো বাড়িটা ভীষণ ফাঁকা অনুভব হতে লাগলো তার। আজ দিনটাও কেমন যেন। ষোড়শী দীর্ঘ সময় বাবার রুমে বসেছিল। তারা নানান কথা বলল। মেয়েটার মনে একটা কিছু কু ডাকছে, তবে খুব বেশি পাত্তা দিল না। সন্ধ্যার দিকে তুমুল বৃষ্টি নামলো। সবকিছু ভেঙে চলে যায় এমন অবস্থা। হামিদকে ড্রয়িং রুমে বসিয়ে রাখা হয়েছে। ঠিক তখনই ছাতা মাথায় তার সব থেকে বিশ্বস্ত কাজের লোকটা এলো। মাসখানেক ধরে নিজের গ্রামের বাড়িতে গিয়েছিল সে। নোমান হামিদকে সালাম করে বলল। কেমন আছেন হুজুর? শুনলাম অসুস্থ, তাই আর বাড়িতে থাকতে পারি নাই। হামিদ আস্তে করে মাথা দুলিয়ে বলল। ভালো আছি এখন। তোর বাড়ির সবাই কেমন আছে? ভালো। এই নেন, আপনাদের সকলের জন্য মিষ্টি আনছি। ওখানে ফাইলা পাগলার মেলা হলো, সেখান থেকে কিনে আনা। সামনে রেখে দে। আচ্ছা, আর সবাইকে দিয়ে আসি। ভালো বরকতময় মিষ্টি। হামিদ ধীরভাবে মাথা নাড়ল। ষোড়শী তখন রান্নাঘর থেকে ফিরে এলো রাতের খাবার নিয়ে। টেবিলে মিষ্টি দেখে অবাক হয়ে বলল। মিষ্টি কে দিল? নোমান। তবে খাস না, এটা মাজারে দেওয়া মিষ্টি। বলল বরকতময়। বোকা মানুষ, বুঝেও না আল্লাহ ছাড়া কেউ বরকত দিতে পারে না। রান্নাঘরে রেখে দে। পরে, আগে এসো তোমায় খাইয়ে দিই। ঔষধের সময় হয়ে গেছে। ষোড়শী পরম যত্নে নিজের পিতাকে খাইয়ে দিচ্ছে। হামিদ মাথায় হাত দিয়ে বলল। আয়াদের সাথে বিয়ে দিলাম দেখে রাগ করে আছিস নাকি? বাদ দাও আব্বু। রাগ করিস না মা, শুধু নিজেদের খেয়াল রাখবি। দুজনে একত্রে থাকবি। আমার কিছু হলে ও তোকে খেয়াল রাখবে। তোমার কিছু হবে না, আজে বাজে ভেবো না তো। খাওয়া শেষ করো। খাওয়া শেষ হতে ষোড়শী চলে গেল ওষুধ আনতে। হঠাৎ দরজার সামনে দুম করে শব্দ হলো। হামিদ ভরকে গেল যেন। গলা ছেড়ে ডাকলো ওখানে কেউ আছে কিনা, তবে শব্দ শুনল না। দুর্বল পায়ে এগিয়ে যেতে দেখলো তাদের বাড়ির কাজের মেয়ে রেহানা পড়ে আছে। তার একটু দূরে অন্য একজন মহিলা। হামিদের সচেতন মন চমকে উঠল। হালকা আলোতে দেখলো রেহানার হাতটা চকচকে হয়ে আছে।
ব্যাস যা বোঝার তা বুঝে গেল। শ্বাস ফুলে উঠল তার। দ্রুত হাঁটতে লাগলো। এহেন সময় সিঁড়ি দিয়ে ষোড়শী নামলো। বাবা জানো আমার ফোনটা পাচ্ছি না। ষোড়শী, অতি দ্রুত বাগানের ভেতর গিয়ে পালা যা, কেউ যেন তোকে খুঁজে না পায়। ছোটবেলাতে যেমন লুকাতি আর কেউ পেত না। মানে? কোনো প্রশ্ন করবি না, আল্লাহর দোহাই লাগে যা তুই। আর শোন, আমি আর আয়াত ছাড়া যে কেউ ডাকুক তুই জবাব বা বের হবি না। বিশেষ করে নোমানকে দেখলে আরও না। নিজের খেয়াল রাখবি। কিন্তু বাবা বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময় কেন যাব? কি হয়েছে? ষোড়শী, যাতা নয়, আমি তোকে এখন চড় দিব। হামিদের এহেন আচরণে ষোড়শী বুঝতে পারল কিছু একটা বিপদ হয়েছে। কিন্তু সে একা যাবে না। তবে হামিদ গেল না। সে শুধু বলল সব ঠিক হয়ে যাবে। তবুও ষোড়শীর মন কুগাইছে। কিন্তু বাবার সামনে কিছু না বলে দ্রুত বাগানের যেদিকে পুকুর আছে সেদিকে চলে গেল। খুব বৃষ্টি হচ্ছে। শীতল জল তাকে ভিজিয়ে দিচ্ছে। ঝাপসা চোখে শুধু সে দেখল পরপর কয়েকটা গাড়ি এসে থামলো তাদের গেটের কাছে। ষোড়শী এতক্ষণে নিজের বাবার পর্যবেক্ষণ ক্ষমতাকে চিনতে পারল। পুকুরের কাছটাতে একটা গোপন ঘর আছে, সেখানে লুকিয়ে পড়ল। হামিদ শান্ত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসল। নিজের ফোন খোঁজার একবারও চেষ্টা করেনি, কারণ অবশ্যই কাউকে কল করার পথ রাখা হয়নি নিশ্চয়ই। এখন সে যাকে অনুমান করছে সেই মানুষটাকে না তা দেখতে হবে শুধু। ক্ষণবাদে বাড়ির ভেতর প্রবেশ করলো দীর্ঘকার এক কায়া। গায়ে রেনকোট জড়ানো, তা থেকে বিন্দু বিন্দু জল পড়ছে। অধৈর্য বলে সব থেকে বিদঘুটে হাসি তুলে বলল। হামিদ শুধু ঠান্ডা সুরে বলল, এত রাতে এখানে কেন তুমি রুদ্রবীর? কি চাও? বৃষ্টির ঝাপটা কমে এলে ষোড়শী বুঝতে পারল বাড়ির ভেতর কিছু একটা হচ্ছে। এখান থেকে খুব বেশি দূরে নয়। সে স্পষ্ট শুনতে পেল হামিদের আর্তনাদ। কি করবে এখন সে? বের হয়ে দেখবে, কিন্তু তার যদি কোনো ফাঁদ হয়? কান্না পাচ্ছে ভীষণ তার। এক মনে সৃষ্টিকর্তাকে ডেকে চলছে। হঠাৎ মনে হলো কারা যেন বাড়ি থেকে বের হয়ে ফার্মের দিকে আসছে। এরপর নিশ্চয়ই বাগানে খুঁজবে। এখানে তাকে যদি খুঁজে পায়, বাগানের পরিসীমা খুব বড় বা গভীর নয়। এখন তার নিজেকে বাঁচানো জরুরি। কি মনে করে ধীরে ধীরে পুকুরে নেমে গেল সে। একদম মাঝখানে এসে নাকটা উঁচু করে ভেসে রইল। তার অনুমান ঠিক ছিল, লোকগুলো বাগানে খুঁজতে এসেছে এবং একটু আগে সে যেখানে ছিল সেখানে লণ্ডভণ্ড করে দিয়েছে। ষোড়শী প্রাণেপণে চেষ্টা করছে শুধু না করার। লোকগুলো নিজেদের মধ্যে কথা বলছে। কোথাও তো পেলাম না। নোমান, তুমি না বললে বাড়িতে আছে? আরে আমি একটু আগেও দেখেছি পালিয়েছে কোথাও, কিন্তু বেশি দূর যায়নি। ষোড়শী বুঝতে পারল তার বাবা কেন তাকে পালাতে বলেছিল। সে বুক ভরে শ্বাস নিয়ে পুকুরে ডুব দিল। লোকগুলোর মধ্যে একজন বলল, পুকুরে শব্দ হলো না? ওদিকে লাইট ধরতো। ব্যাস, ষোড়শী ধরা পড়ে গেল বোধহয়। সকল আশা ছেড়ে দিল সে। এহেন সময় তার খেয়াল করল আশেপাশে কিছু একটা সাঁতার কাটছে। বেশ বড়, মোটা এবং আঁশযুক্ত শরীরের। লোকগুলোর চিৎকার শুনল। ওরে বাবা, এ তো বড় সাপ। থাক, ওটাকে ওখানে থাকতে দে, আমরা রাস্তায় খুঁজি। মানুষগুলো চলে যাওয়ার পদধ্বনি শুনতে পেল ষোড়শী। 2 মিনিট পর মাথা তুলল পানি থেকে। দেখতে পেল সাপটা সাঁতার কাটছে। আয়াত একমাত্র যে রাতের বেলা পানিতে নামে। সেই অভ্যাস থেকে প্রাণীটা বের হয়েছে, অথবা বৃষ্টি ভোগ করতেও হতে পারে। কিন্তু যাই হোক, এখন ষোড়শীকে বাঁচানোর মাধ্যম হয়েছে। সে ভয়ে ভয়ে দীর্ঘক্ষণ ওখানেই রইল। কি রাত শেষও হয় না। এখন যদিও বৃষ্টি নেই, ষোড়শী ধীরভাবে পুকুর থেকে উঠে এলো। তবে এমনভাবে লুকিয়ে রাখলো যেন বোঝা না যায়। ভোর অবধি গাড়িগুলো সেখানেই ছিল। যখন মুয়াজ্জিন আজান দিল ঠিক তার আগে চলে গেল। কিন্তু হামিদ এলো না তার মেয়েকে ডাকতে। তটস্থ ভঙ্গিতে ষোড়শী লুকিয়ে রইল। এই বুঝি তার বাবা ডাকলো। রাত থেকে হামিদ আর ষোড়শীকে কল করে যাচ্ছে আয়াত, কিন্তু কাউকেও পাচ্ছে না। এদিকে ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল এবং তার মা তাকে বের হতেও দিচ্ছিল না। কিন্তু অনেকটা জোর করে
ভোরের কিছুটা আগে বের হয়েছে সে। এখন সকাল 8টা বাজে। বাড়ির গেটের সামনে গাড়ি থামতেই অস্বাভাবিকতা খেয়াল করলো সে। অনেক টায়ারের দাগ রয়েছে। আয়াত ভ্রু কুঁচকাল। দ্রুত ঢুকতেই থমকে গেল গেটের কাছে। দরজার সামনে দুজন মেয়ে পড়ে আছে। তাদের কাপড়ের অবস্থা বলে দিচ্ছে নরপশুদের অত্যাচারের কথা। তবে আয়াত দ্রুত বাড়ির ভেতর গেল। দিনের আলোতে থমকে গেল সে। পুরো ড্রয়িং রুম রক্তে ভেসে গেছে। আর সেটার উৎস দেখেই আয়াত চিৎকার করে উঠল। চাচা, চাচা! হামিদ আর কথা বলার অবস্থাতে নেই। খুব সুনিপুণভাবে তার গলাতে ছুরি চালানো হয়েছে। ষোড়শীর কথা মনে পড়তেই পুরো বাড়ি জুড়ে খুঁজতে লাগলো, কিন্তু নেই, কোথাও কেউ নেই। সে যেন পাগল হয়ে গেছে। এমনভাবে ষোড়শীকে ডাকতে লাগলো। রাস্তা দিয়ে তখন মানুষ হেঁটে যাচ্ছিল। ওর চিৎকার শুনে কিছু কৌতূহলী লোক ভেতরে প্রবেশ করে এই অবস্থা দেখে দ্রুত আশেপাশের মানুষজন ডাকলো। এক বৃদ্ধ দ্রুত কাপড় এনে মেয়েগুলোর শরীর ঢেকে দিল। তারা বেঁচে নেই। আয়াত এখনো ষোড়শীকে ডাকছে। তার দেখা দেখি সকলে বাড়িতে খুঁজতে লাগলো। অবশেষে পুকুরের সিঁড়িতে এক মহিলা দেখতে পেল। আয়াত, দেখো এখানে সৌরিসি। আয়াত জানে না সে এতটা দূরত্ব কিভাবে এই অল্প কয়েকটা কদমে অতিক্রম করলো, কিন্তু সে পারল। ষোড়শী ঘুমিয়ে পড়েছিল ক্লান্তিতে। সামনে পরিচিত মুখ আর কিছু দূরে আয়াতকে দেখে যতটা সম্ভব শক্তি দিয়ে উঠে দাঁড়ালো। পুরো শরীরের চামড়া পানিতে ভেজায় কুঁচকে গেছে। সরিষে! আয়াত ভাই, আয়াত ভাই! জড়িয়ে ধরল আয়াত মেয়েটাকে, একেবারে যেন বুকের ভেতর ভরে নেবে। ষোড়শী কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, কি হয়েছে জানি না, শুধু বাবা বললো লুকাতে। লুকালাম, অনেকগুলো মানুষ খুঁজলো আমাকে। বাবা কোথায় ডাকবে বলেছিল। আয়াত তাকে একেবারে জড়িয়ে ধরে বলল, আমার সরেছে, শক্ত হও, আমি আছি তো। কেমন মেয়ে, বাবা নেই, সবে মাত্র 2 দিন হলো দুনিয়াতে এতিম হয়ে গেল, তবুও ছেলে মানুষের গা ঘেঁষে কেমন করে বসে আছে, দেখলেই রাগ উঠেছে। মা আসতে, খালু জানলে কিন্তু রাগারাগি শুরু করে দিবেন। রিক্তা ভেঙচি কাটল। আয়াত ও ষোড়শীর ঘনিষ্ঠতা তার নজর এড়ায়নি। সে বুঝে পায় না তার ভাগ্নে তো এত মেয়ে ঘেঁষা ছিল না, তবে হঠাৎ কেন দুজনে এত কাছাকাছি থাকে। রিক্তার সমস্ত জিজ্ঞাসার আগে বদলে গেল এবং তা গিয়ে ঠেকল মেয়ের ওপর। উর্মিকে সে ধমক দিয়ে বলল, আয়াদের কাছাকাছি থাকতে পারিস না, হবু বল তোর। উর্মি বিরক্ত হলো, ভ্রুজোড়া কুঞ্চিত করে বলল, তুমি আয়াত ভাইকে বিশ্বাস না করলেও আমি ভীষণ বিশ্বাস করি। সেক্ষেত্রে বলতে পারি ষোড়শীকে ভয় পাওয়ার কিছু নেই। পুরুষ মানুষকে এত অন্ধবিশ্বাস ভালো না উর্মি। আমার কথা কি তুই শুনবি? আম্মু, যা ওখানে। উর্মি নিজের মায়ের কথা এড়াতে পারবে না, এজন্য অনেকটা রাগ নিয়ে সকলের কাছে এসে বসলো। আয়াত, তীরা, আকাশ সঙ্গে তাদের মেজো চাচার ছেলে মেয়ে সবাই ষোড়শীকে ঘিরে বসে আছে। তবে এখানে সত্যি একটা অদ্ভুত বিষয় হচ্ছে, তীরা থাকতেও ষোড়শীকে খাইয়ে দিচ্ছে আয়াত, যা অনেকটা দৃষ্টিকটু। নিজেকে ধাতস্থ করে আয়াতের উদ্দেশ্যে শুধালো, খেয়েছো আয়াত ভাই? না, সরিষের খাওয়া হলে খেয়ে নেবা। তুমি খেয়েছো উর্মি? হুম। ষোড়শী একদম পুতুলের মতন নড়াচড়া বন্ধ করে দিয়েছে। সেদিন রাতের ট্রমাটা কাটিয়ে ওঠা খুব জরুরি তার জন্য। চিবুতে চিবুতে হঠাৎ গলায় ঠেকল। আয়াত পানি খাইয়ে দিল। আর খাবো না। সকালেও খাওনি? এইভাবে শরীর খারাপ হবে চাচা, এভাবে শরীর খারাপ হবে। চাচা তোমাকে পৃথিবীতে দুর্বল থাকার জন্য রেখে যায়নি। তো কিসের জন্য রেখে গেল? আমার জীবনে এখন আছেটা কি, অথবা আমার বেঁচে থাকার অর্থটা কি? বহু কিছু। হা করো বলছি। ষোড়শী হা করতে আয়াত ভাত মুখে দিল। তারপর ধীরভাবে বলতে লাগলো, আমরা আসলে দুনিয়াতে শুধু সৃষ্টিকর্তার জন্য এসেছি, তবে তিনি আমাদের সঙ্গে কিছু প্রয়োজনীয়তা দিয়ে দিলেন, যেমন খাবার গ্রহণ, চিকিৎসা, সন্তান জন্মদান। আমরা এসবে ডুবে যাই। তারপর যখন একটা বিষয়ে সমস্যা দেখা দেয়, তখন মনে হয় জীবনটা শেষ, দুনিয়া শেষ। কিন্তু আসলে কি তাই? আমার দুনিয়াতে বাঁচার মূল কারণটা হলো সৃষ্টিকর্তা ও নিচের জন্য। তুমি বাঁচবে,
শুধুমাত্র নিজের যত্নে রাখার জন্য হলেও বাঁচবে, বুঝছো? ভাত মুখে দিয়ে কান্নায় ভেঙে পড়ল ষোড়শী। মেয়েটার মাথা তীরা দ্রুত বুকে টেনে নিয়ে বলল, এভাবে কাঁদে না। কাল দিদি কি বলল মনে নেই? চাচার জন্য দোয়া করতে হবে তোর। ভালো ভালো কাজ করবি আর প্রতিদান পাবে চাচা এবং তারা। চাচি কাঁদে না। আয়াত তীরাকে ইশারা করলো পানি খাইয়ে দিতে। আধ খাওয়া প্লেটটা নিয়ে সে ডাইনিং টেবিলের কাছে এলো। উর্মি তার পেছন পেছন এসেছে। সে খেয়াল করলো আয়াত এটো প্লেটেই ভাত নিয়ে খাওয়া আরম্ভ করলো, যা তার একটুও পছন্দ হলো না। তবু নিজেকে দমন করে বলল, ষোড়শী অনেক ভেঙে পড়েছে, তাই না? আমাদের ভুললে চলবে না যে সে সবে মাত্র 17 বছরের জন্য মেয়ে। একে তো ছোটবেলাতে নিজের মায়ের ঘটনা, তারপর তারা চাচি চলে যাওয়া, এবং সর্বোচ্চ চাচা রেহান ভয়ঙ্কর অবস্থা, সব মিলে একটা মানসিক ট্রমা পেয়েছে। দীর্ঘ সময় লাগবে ঠিক হতে। উর্মি আয়াদের পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, এই কাজ ওই রুদ্রবীর ছাড়া আর কেউ করেনি। তোমরা পুলিশকে কেন বললে না? বলেছিলাম, তবে খুব একটা লাভ হয়নি। এরকম মানুষ ভীষণ চালাক হয়। দেখলে না, নোমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি শিওর লোকটা বেঁচে নেই। নিজের উইয়ার্ড ফ্যাটিশ পূরণ করার জন্য মেন্টালি পাগল এহেন জানারগুলোকে নিজের স্বার্থের জন্য সব করতে পারে, আমি শিওর। আর অনেক ভিকটিমদের সে হিউম্যান স্লেভ বানিয়েছে। আমাদের সাবধানে পা ফেলতে হবে। পুলিশের উপর ভরসা করা যাবে না। আসলে আমি নিজের মানুষদের সুরক্ষা ছাড়া এখন কিছুই ভাবতে পারছি না। উর্মি আয়াদের বাহুতে হাত রেখে বলল। আয়াদের খানিকটা অস্বস্তি হতে লাগলো। ষোড়শী ছাড়া যে কোনো মেয়ে তাকে এখন স্পর্শ করলে ভালো লাগে না। ঠিক সে সময় বাহিরে গন্ডগোল শোনা গেল। আয়াত দ্রুত হাত ধুয়ে সেদিকে এগিয়ে গেল। মল্লিকা এসেছে এবং সালে ও আয়াদের মেজো চাচা বাদলের সঙ্গে তুমুল চেঁচামেচি চালিয়ে যাচ্ছে। কি হয়েছে বাবা? আয়াতকে দেখে কিছুটা দমে গেল মল্লিকা। সেদিন রাতের ঘটনাটা এখনো মহিলার মনে ভয়ের সঞ্চার করে। সে গলা পরিষ্কার করে বলল, আমি নিজের ছেলের ভাগ বুঝে নিতে এসেছি। যেহেতু ওর বাবা নেই আর সৌরবংশীয় মেয়ে, সেই সুবাদে সবকিছুর ভাগ এখন ভাতিজেরা করার চেষ্টা করবে। তা তো হতে দিতে পারি না। আয়াত শান্ত ভঙ্গিতে বলল, বের হন, এখন বের হন এখান থেকে। কেন রে হবে? কেন হবে বের হব? আদালতেও প্রমাণ হয়েছে হামিদের সন্তান হচ্ছে আমার ছেলে। তাহলে আমাকে বের করবে কোন সাহসে? আম্মু, এটা কি বলে? ষোড়শী কখন সকলের পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি কেউ। সালে তীরাকে ধমকে বলল, তীরা ষোড়শীকে ভেতরে নিয়ে যা, এসব ব্যাপারে থাকতে হবে না। কেন থাকবে না? ও নিজের ভাইয়ের হক নষ্ট করতে দেখবে? মল্লিকা হন্তদন্ত হয়ে ষোড়শীর সামনে দাঁড়ালো। এমন ভাবে হলো বিষয়টা, তাতে মনে হলো এই বুঝি মেয়েটার গায়ে চড়ে উঠবে সে। ও শোন ষোড়শী, এটা তোর ভাই। তোর বাবা মানতে চাচ্ছিল না, এজন্যই আমি আদালতে কেস করে জিতেছি। ডিএনএ টেস্টও হয়েছে। এখন তোদের বাবা বেঁচে নেই, সব কিছু সঠিক ভাগ হোক। ষোড়শী অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। অদ্ভুতভাবে এ যেন ঠিক পেছনে গেটের কাছে দাঁড়ানো মল্লিকার দ্বিতীয় স্বামীর কার্বন কপি, অথবা ছোটবেলার রূপ। তাহলে আদালত কি খেয়ে এমন রিপোর্ট দিল? ষোড়শীর হুট করে শরীর জ্বলে উঠল। তার বাবার নামে এত বড় অপবাদ! এই কেসের কথাই আয়াত ওদিন বলছিল। ষোড়শী হঠাৎ যতটা গলা উঁচু করা যায় ঠিক ততটা উঁচু করে বলল, বেরো, এখনই আমার বাড়ি থেকে বেরো। আদালতে কিভাবে কি প্রমাণ করলে আমি জানি না, কিন্তু আমার বাবার নামে এত বড় বদনাম আমি মেনে নেব না। ছি, মানুষ বুড়ো হলেও তার বাজে কৃতকর্ম বাদ যায় না, তাই না? এত বড় বড় কথা বলিস না ষোড়শী, আমি তোর মা। আফসোস তুমি আমার মা। এক্ষুনি বের হো। এই সব কিছু আমার বংশের, সুলতানি বংশের। আমার দাদা অনেক ভালো মানুষ ছিলেন। আমার পবিত্র পূর্বপুরুষদের কষ্টের অর্জিত এইসব। তোমার মতো মানুষ এইসবে পা রাখারও যোগ্য না। মল্লিকা হেসে বলল। বড় বড় কথায় আইন চলবে না। সালে হুট করে বলে উঠল, ঠিক বলেছ মল্লিকা, বড় বড় কথায় কখনো আইন চলে না। তেমনি কাগজপত্রে যা হামিদ বেঁচে থাকতে লেখা হয়ে গেছে তা তুমি আটকাতে পারবে না। আইনত এখন সবকিছুর মালিক আমার ছেলে আয়াদ, আর এটা আরও 3 মাস আগে লেখা হয়ে গেছে।
তুমি চাইলে কাগজ দেখাতে পারি আমি। মানে মিথ্যা বলছেন ভাইজান আপনি? একটু না, এই পুরো বিষয়টা শুধু আমি আর হামিদই জানতাম, যদিও শর্ত সাপেক্ষ, কিন্তু সব কিছুর মালিক এখন আয়াত। বেশি সন্দেহ হলে আমাদের পরিবারের উকিলকে তো চেনো, তাকে কল করে শোনো। মল্লিকা কিছুতেই কথাগুলো বিশ্বাস করতে চাইল না, বহু ঝগড়া করলো। অবশেষে উকিলকে কল করে যখন দেখলো সত্যি এসব হয়েছে, তখন ইচ্ছে মতন অভিশাপ করলো সকলকে। রাগে তো গেটও ভাঙতে চাইলো। গ্রামের মহিলারা তাকে ধমকি নিয়ে গেল এখান থেকে। সবকিছু ঠান্ডা হওয়ার পর আয়াত নিজের বাবাকে সবার আড়ালে শোধালো। এমন কেন করলেন চাচা? কোনোভাবে কি আমাদের বিয়েটা শেষ শর্ত? না, তোমাদের তালাক। তুমি না কখনো দ্বিতীয় বিয়ে করতে পারবে, না সৌরক্ষীকে তালাক দিতে পারবে। দিলে সব কিছু ওর নামে চলে আসবে। এটা মূলত মল্লিকার থেকে বাঁচানোর কৌশল ছিল। তার মানে আপনারা আগে থেকে ঠিক করে রেখেছিলেন যে বিয়ে দেবেন আমাদের? সালে শুধু মুচকি হাসলো। যা বোঝার তা বুঝে নিল আয়াদ। রাতে ঘুমানোর সময় ষোড়শীর সাথে তীরা ও জহুরা থাকে রোজ। হামিদ চলে যাওয়ার পর থেকে জহুরা খুব আদর করে ষোড়শীকে। রোজ বুকে নিয়ে ঘুমায়, হয়তো মায়া বা দায়িত্ববোধ থেকে। আজও মাথায় ভালোভাবে তেল দিয়ে দিচ্ছে। জহুরা আস্তে করে শোধালো। আজকে যা করেছো তা সাহস দরকার ছিল। তুই নিজের বসের সম্মান রক্ষা করেছিস, ভয় নেই, আয়াত কখনো তোকে ঠকাবে না। দাদি, বল। জালিমদের হৃদয় কি জুলুম করার সময় একবারও কাঁপে না? না, কারণ তাদের মনটা একেবারে চিল গাদা করা থাকবে। এইসব নিয়ে ভাবিস না, ঘুমা। আজ আমার পেটটা ভালো নেই, আমি নিজের রুমে ঘুমাবো। দুজনে থাকতে পারবি তো? ভালোভাবে দরজা আটকে নিস। যদিও বাইরে পুলিশ আছে, তবুও সাবধানে থাকা ভালো। তীরা আয় তো, দরজাটা আটকিয়ে দে। জোহরা চলে যেতেই দরজা আটকে দিল তীরা। ষোড়শী ঘুমাতে যাবে ঠিক তখন দরজাতে টোকা পড়ল। পুনরায় খুলে দিতে আয়াত ভেতরে ঢুকল। তীরাকে একটা চাবি দিয়ে বলল, আমার রুমে গিয়ে ঘুমা আজ, তবে ভোর হতে এখানে এসে পড়বে। কিন্তু কেউ যদি জেনে যায়? সম্ভব না, আকাশ সে বিষয়ে দেখে নেবে। ফোনটা নিয়ে যা নিজের। তীরা কোনো প্রকার উচ্চবাচ্য করল না, কারণ আয়াদ ও ষোড়শী স্বামী স্ত্রী। মেয়েটার এহেন অবস্থাতে আয়াদের থেকে সেরা সাপোর্ট অন্য কেউ হতে পারে না। তীরা চলে যেতে দরজা আটকে দিল আয়াদ। ষোড়শী বিছানাতে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে সামনে। পুরুষটি এগিয়ে এসে ছোট করে তার থুতনিটা ধরল, ঝুঁকে বলল, আজ এত সাহস পেলে কোথায় থেকে? জানি না, কিন্তু মন থেকে কথাগুলো এলো। আমি আব্বু দাদা এদের অপমান করতে দেখতে পারছিলাম না। এই সাহস আর নীতিটা ধরে রাখবে, ঠিক আছে? আপনি আজ আমার সাথে ঘুমাবেন? হ্যাঁ, কারণ আমি জানি আমাকে তোমার দরকার। ষোড়শীর মন চিৎকার করে বলতে চাইল এই কথাটা গত দুদিন ধরে সে আয়াতকে জানাতে চেয়েছে, কিন্তু পারেনি। তবে আজ দুদিন পরে সে পুরুষটি নিজে থেকে ধরা দিল। রুমের লাইট বন্ধ করতেই আয়াত তাকে টেনে বুকের উপর রাখল। ষোড়শী বাধা দিয়ে বলল, আপনার শার্টে আমার মাথার তেল লেগে যাবে। লাগু, শান্ত হয়ে শোনো। অদূরে সমুদ্র গর্জন করে চলেছে। আমরা ধূসর ঝরঝর লবণের মতন বালিতে শুয়ে আছি। চোখ বন্ধ করে অনুভব করো। ষোড়শী চোখ বন্ধ করে অনুভব করতে না পারলেও মনের ভেতর তীব্র শান্তি অনুভব করল। স্বামী স্ত্রীর সম্পর্ক বোধ হয় এমনই, যতই দূরত্ব থাকুক কাছে এলে প্রশান্তি পাওয়া যায়। আয়াত, আমার মাথা ছুঁয়ে বল, আমি যে মেয়েকে বলবো তুই ঠিক সেই মেয়েকেই বিয়ে করবি। একদম মাথা ছুঁয়ে বল, মায়ের সঙ্গে কোনো প্রতারণা করবি না। মাহমুদা অশ্রুসজল চোখে ছেলের হাতখানা নিজের মাথার ওপর চেপে রাখল। সেও মাকে এহেন আচরণ করতে দেখে তার মনে সন্দেহ জাগল। সে কি তার আর ষোড়শীর ব্যাপারে কোনো কিছু সন্দেহ করতে পেরেছে? মাহমুদাকে শান্ত করার নিমিত্তে বলল, হঠাৎ এই কথা কি হয়েছে সেটা বলো আগে। আমার বান্ধবী মিতাকে মনে আছে? আচ্ছা। ওর ছেলে অনুমতি ছাড়া একটা মেয়েকে বিয়ে করেছে। কল করে কি যে কান্নাকাটি করলো। আমার তোর উপর বিশ্বাস আছে, কিন্তু তবুও। আয়াত মনে মনে হাসল। তার মা তো আর জানে না যে সে ইতিমধ্যে
বিশ্বাস ভঙ্গের বহু কিছু করে ফেলেছে। বিশেষ করে তার আর ষোড়শীর বিয়ের 4 মাস হয়ে গেছে। এই লম্বা সময়টাতে ঠিক কত কিছু ঘটে গেল। মাহমুদের ছেলের পাশে বসে আরও নানান জিনিস আলাপ করতে লাগলো। আয়াত শুধু হু হাতে জবাব দিচ্ছে। আয়াতকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে মাহমুদা। তার কিছু একটা মনে হয় ইদানিং, তবে তার নেহাত নিজের মনের ভুল ভেবে উড়িয়ে দিচ্ছে। ষোড়শী ও আয়াদের বয়সে পার্থক্য অনেক। তাছাড়া মেয়েটা এতিমের সাথে সাথে এখন একদম সম্পদহীন। তারা যদি আশ্রয় না দেয় তাহলে পথে ঘাটে ঘুরে বেড়াতে হবে। তাই খারাপ কিছু করার সাহস ষোড়শী পাবে না। এবং তার ছেলে আয়াত তো আগে থেকে ভালো মানুষ। সেক্ষেত্রে নিজের মনের ভেতর মন গড়া থিওরি তৈরি করে সে নিজে নিজে তৃপ্তি বোধ করলো। আয়াত আরও কিছু কথা বলে উঠে চলে এলো নিজের রুমে। তার মা যদি জানতে পারে ষোড়শী তার বউ, তাহলে নিশ্চিত সেদিন বাড়িতে হুলস্থুল তৈরি করবে। আপাতত সেসব চায় না আয়াত। ষোড়শীর রুমে পা দিতে গিয়েও কিভাবে নিজের রুমে চলে এলো। দরজা খুলতেই চোখ কপালে উঠল তার। একদম দুনিয়া ভুলে ষোড়শী তার বিছানাতে ঘুমাচ্ছে, একটা হাতের ওপর মাথা রেখে। এখনকার এই দৃশ্য যেন স্বর্গীয়। মেয়েটা ঘুমাতে দেখতে ভালো লাগে। আয়াত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি খুলতে লাগলো। কারো আগমনের শব্দে ষোড়শী আড়মোড়া ভেঙে উঠে বসলো। আয়নার মধ্যে মেয়েটির দিকে তাকিয়ে শুধালো, এত আরামে বিছানাতে ঘুমাচ্ছিলে, কেউ যদি আসতো তখন কি করতে? বাসায় আপনার রুমে অন্য কেউ আসার সাহস পায় না। আপনার অবর্তমানে তো আরো নয়। আমার মা কিন্তু আমাকে ভয় পায় না, তেমন দেখা যায় তুমিও পাও না। ষোড়শী স্মিত হাসলো। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে কিছু নিয়ে মন খারাপ করে আছে। আর যদি তা জিজ্ঞেস করে তবু মেয়েটা বলবে না। এখন কেমন নিশ্চুপ হয়ে গেছে, শুধু সব কথা নিজের ভেতরে রাখে। ষোড়শী স্বাভাবিক বা চঞ্চল হতে অথবা মনের ভেতর চলমান অনুভূতিগুলো প্রকাশ করতে এখনও দীর্ঘ সময় লাগবে। শুধু যখন মন খারাপ হয় তখন আয়াদের আশেপাশে এসে বসে থাকে। শুনেন, বলো। কখনো কি দেখেছেন যেখানে মেঘ পাহাড়ের গায়ে চুপচাপ মাথা রেখে বসে থাকে? বৃষ্টি হয় না, ঝরে যায় না, শুধু একত্রে থাকে অদ্ভুত এক শান্তিতে। যেন সে জানে এই পাহাড় ছাড়া তার আর কোথাও ঠাঁই নেই। পাহাড়ও জানে সে মেঘটাকে আশ্রয় দিচ্ছে, ভরসা দিচ্ছে, তার একাকিত্বের সঙ্গী হচ্ছে। এখন পাহাড়ের হাতে আছে সে মেঘের ভরসা হবে নাকি ভরসা হওয়ার ভান করবে। আয়াত বিচক্ষণ পুরুষ। সে বুঝতে পেরেছে ষোড়শী কি বোঝাতে চাচ্ছে, কিন্তু সে তো ভরসা হওয়ার ভান করছে না। সে মোটেও এমন মানুষ নয় যে একজন এতিম নির্বাক নিরুপায়কে ঠকাবে। আয়াত এগিয়ে এসে মেয়েটির সামনে ঝুঁকল। ষোড়শীর চোখের গভীরে তাকিয়ে নিজের শার্টের উপরের বোতাম খুলল। দুজনের মুখটা এখন একদম মুখোমুখি হয়ে আছে। উষ্ণ শ্বাস এসে আঘাত হানছে ত্বকে। আয়াত ধীর কণ্ঠেতে বলল, মেয়েকে তো ধরা যায় না, সে স্বাধীন মুক্ত, যেখানে মন চায় সেখানে নিচে মূল্যবান বৃষ্টির বর্ষণ করে। ষোড়শী একটু হেসে মুখ ঘুরিয়ে বলল, সবাই তো বলে মেঘকে ধরা যায় না, কিন্তু আমি মনে করি মেঘ ঠিক ধরা দেয় যদি পাহাড় তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আয়াত ভাই। কারো আগমনে প্রায় ছিটকে সরে গেল দুজন। উর্মি যখন ভেতরে প্রবেশ করলো তখন ইতিমধ্যে আয়াত বিছানার কাছ থেকে অন্তত 3 কদম পিছিয়ে গেছে। উর্মি প্রবেশ করতেই ভ্যাবাচাকা খেয়ে গেল। ষোড়শী অপ্রস্তুতভাবে বিছানাতে বসে হাসলো। এখানে কেন তুমি ষোড়শী? মেয়েটার হয়ে জবাব দিল আয়াত। আমি ডেকেছিলাম পড়াশোনার খোঁজ খবর নিতে। তোমার কি কিছুর দরকার ছিল উর্মি? হ্যাঁ, বলেছিলে আজ রাতে আমার সাথে বাহিরে যাবি ডিনার করতে, ভুলে গেলে? না, মনে আছে, দূরে থেকো। বিছানাতে বসে থাকা ষোড়শী শুকনো ঢোক গিলল। সে উর্মির সাথে এভাবে বাহিরে যাওয়া মেনে নিতে পারছে না। দ্রুত সেখান থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি আসছি। ষোড়শীর এভাবে চলে যাওয়ায় উর্মির মনে দারুণ সন্দেহ তৈরি করলো। সে যেহেতু উকিল বিষয়ে পড়াশোনা করছে, সেহেতু পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি। ষোড়শীর আয়াদের সামনে ওড়না এলোমেলো ছিল, যেন ঠিক করার এত তাড়া নেই। আবার বিছানার যে পাশটাতে সে বসেছিল সেখানকার বালিশের কভার কুঁচকানো। দেখে মনে হচ্ছে
সদ্য এখানে কেউ শুয়েছিল। বিষয়গুলো এড়িয়ে যাওয়া যায় না। উর্মিকে এভাবে মূর্তির মতন দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত শুধালো। তোমার সে ফ্রেন্ডটা তো আসবে শিওর, তাই না? তা নয় আমি ডিনার প্ল্যান অন্যদিন রাখতাম। আমার তার সাথে দেখা করা জরুরি। আসবে, তুমি রেডি হও, আমি কল করবো নে। ওকে। উর্মি বারংবার বিছানার পানে তাকাচ্ছে। তার সন্দেহ কি এমনি এমনি হচ্ছে, নাকি আসলেও কিছু ঘটছে চোখের আড়ালে। 5 স্টার রেস্টুরেন্টগুলো ভীষণ নির্জন হয়, ঠিক যেন গভীর বনে ছোট একটা গাছের চারিধারে জোনাক পোকাগুলো ঘুরছে। তবুও কাউকে ইমপ্রেস করার জন্য এর থেকে ভালো জায়গা হয় না। সব থেকে বড় টেবিলে টুংটাং আওয়াজ হচ্ছে, সঙ্গে কতগুলো তরুণী হাস্যোজ্জ্বল বার্তালাপে মগ্ন, শুধুমাত্র দুজন পুরুষ ছাড়া। তারা গভীরভাবে কিছু একটা আলোচনা করছে। এদের মধ্যে একজন আয়াত, অন্যজন হলো জয়। পকেট থেকে একটা কার্ড বের করে জয় টেবিলের উপর রাখলো। সেখানে ভারতের কলকাতার একটা ঠিকানা লেখা। আয়াত কার্ডটা উঠিয়ে পর্যবেক্ষণ করে বলল, ভদ্রলোকের সঙ্গে তুমি দেখা করতে গিয়েছিলে? গিয়েছিলাম, তবে তিনি গদাই ওরফে রুদ্রবীরের ব্যাপারে তেমন কিছুই বলতে চাইনি। সেখানে কোনো একটা বিষয় আছে ভাইয়া, বুঝলেন? তা নয়, এর ছবি দেখেই এত ভয় কেন পেল? তার মানে খুব বেশি ইনফরমেশন পাওনি? না, কিন্তু তার বাবা মা ভারতের বিখ্যাত কোনো এক দম্পতি। এখন কোন সেক্টরে বিখ্যাত তা আমি জানি না, এবং না আমাকে বলেছে। বেশ, আমার উচিত অন্য কোনো সোর্স লাগানো। তুমি স্টুডেন্ট, এর বেশি এই ঘটনাতে ইনভলভ হলে তোমার জীবন ঝুঁকিতে আসবে। তবে আর কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। অবশ্যই। আপনি উর্মির ফিউচার হাজবেন্ড, যে কোনো কাজে হেল্প করব। আয়াদের এই কথাটাতে অস্বস্তি হলো। উর্মি নিশ্চয়ই তাদের এই কথাগুলো বলেছে। তবে আয়াত নিজে থেকে কিছু বলল না। এখানে ধনাত্মক বা ঋণাত্মক যে প্রতিক্রিয়াই দেওয়া হোক না কেন, উর্মি এতে অপমান হবে। ঘড়িতে আয়াত দেখল রাত 10টা বাজে। তারা দিয়ে উর্মিকে বলল, চলো যাওয়া যাক, এর বেশি রাত করা যাবে না। উর্মি চেয়েছিল আরো কিছু সময় থাকতে, কিন্তু আয়াদের কথায় উঠে দাঁড়ালো। এহেন সময় ওয়েটার তাদের একটা পার্সেল ধরিয়ে দিল। উর্মি কৌতূহলী শুধালো, এটা কি? সরিষার তীরার জন্য ব্রাউনি। বাচ্চা দুটোর জন্য নিয়ে না গেলে আমার ভালো লাগবে না। উর্মি হেসে ফেলল। যে নিজের বোন আর চাচাতো বোনকে এক পাল্লায় মাপে, সে নিশ্চিত খারাপ অভিপ্রায় নিয়ে ঘুরে না। উর্মি বেশি বেশি ভাবছে। সর আমার কাছ থেকে, এখনই সর। ষোড়শী দূর দূর করে তাড়িয়ে দিল তীরাকে। মেয়েটা সন্ধ্যা থেকে খুব রেগে আছে। মনে হচ্ছে কেউ চকলেট কিনে দেয়নি, এমন রাগ। রাতেও খায়নি, শুধু চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখে পড়েই যাচ্ছে। তীরা বুঝতে পারে যে আয়দের ওপর রেগেছে। সে ভেংচি কেটে বলল, আমি অবলা দেখে অন্যের রাগ আমার উপর খাটায়। চুপ। দরজায় ঠক ঠক শব্দ হলো। তীরা হেসে বলল, দেখবো নে এখন রাগ ধরে রাখিস কিভাবে। তীরা দরজা খুলবি না। তোর কথা কেন শুনবো? তীরা গিয়ে দরজা খুলে দিল। এদিকে ষোড়শী মাথায় ঘোমটা দিয়ে মন দিয়ে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে ব্যস্ত। দরজা খুলতেই আয়াত ভ্রুকুচকে বলল, তোরা ঝগড়া করছিলি কেন? আমি না, তোমার বউ। ওর মুড সুইং তোমার তো সামলাতে হয় না। যাও, আমি একটু ঘুরে আসি। 1 মিনিট, এটা নিয়ে যা, ব্রাউনি আছে। তীরা চলে যেতে আয়াত ভেতরে ঢুকে দরজা আটকে দিল। ষোড়শী একবারও তার পানে তাকালো না। ভারী অদ্ভুত তো। কি হয়েছে? কিছু না। তো ওভাবে ঘুমটা দিয়ে রেখেছো কেন? কারণ মুখ দেখাতে আমার লজ্জা করে। এত ঝাঁজ কেন কথায়? সন্ধ্যায় 3 লিটার মোজো খাইয়েছি তাই। অসম্ভব, মুখ দেখি। ষোড়শী জোর করে নিজের পানে ঘুরালো আয়াত। সব থেকে অবাক করার বিষয়, মেয়েটা কাঁদছে, নাকটা লাল হয়ে আছে। ষোড়শী খেয়াল করলো আয়াত তার পছন্দের মেরুন রঙের শার্টটা পরে আছে। হাহ, শয়তান কোথাকার, ফিস ফিস করে বলল সে। আয়াত তার কপালের চুলগুলো সরিয়ে বলল, ব্রাউনি এনেছে, রাতে খাওনি কেন? আপনি খান। সমস্যা কি? এত এমন করো কেন?
ষোড়শী বুঝতে পারছে না যে আয়াত নাটক করছে কিনা, কারণ এত সুন্দর করে তাকে স্পর্শ করছে। মেয়েটার ভেতরকার অভিমান কি সে ধরতে পারছে না? আয়াত তার সামনে চেয়ার টেনে বসলো। প্যাকেট থেকে ব্রাউনি বের করে ষোড়শীর মুখ পানে ধরলো, কিন্তু মেয়েটা তো নাছরবান্দা খাবে না সে। আয়াত লম্বা শ্বাস ফেলে কিছু একটা ভাবলো, এরপর নিজে কামড় বসালো ব্রাউনিতে। প্রথম বাইট গেলে দ্বিতীয়বার ব্রাউনি ঠোঁটের ফাঁকে রেখে ষোড়শীকে টেনে নিজের কাছে আনলো। ঠোঁটটাতে ব্রাউনির উন্মুক্ত ভাগ রাখলো। মেয়েটা যতই ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না। আয়াদের এহেন জেদ দেখে মনে হচ্ছে সে চায় ষোড়শীর এভাবে এই মিষ্টি খাবারের স্বাদ উপভোগ করুক। সে কাঁপতে কাঁপতে ঠোঁট দ্বারা ভেঙে নিল। ঘটনাটি স্বপ্নের মতন, যে স্বপ্নের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু সে আয়াদের উপর রেগে আছে। কিন্তু এই পুরুষটি ভীষণ সুন্দর, কিন্তু সে রেগে আছে। কিন্তু সে এত সুন্দরভাবে তাকে ব্রাউনি খাওয়ালো, এত কিন্তু মেয়েটার পাগল হওয়ার উপক্রম।